সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। শেয়ান ভারতকে টক্কর ডক্টর ইউনুসের। ভারত হামলা করলে রিপিট পরমাণু নিয়ে রেডি বাংলাদেশ। সময়ের শীর্ষ খবর, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা কার্যক্রম বন্ধের ঘোষণা। আগরতলা, শিলিগুড়িতেও ভিসা প্রদান স্থগিত করেছে বাংলাদেশ। এমন সিদ্ধান্ত বাংলাদেশ এই প্রথম নিল বলে জানা যাচ্ছে। এ খবরে অনেকে বিস্মিত হলেও কেউ কেউ বলছেন পরকীয়ার দিন শেষ। শেয়ানে সেখানে টক্করের বাংলাদেশ। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। দিল্লি বাংলাদেশিদের ভিসা কার্যক্রম সীমিত করতে পারলে, বন্ধ করতে পারলে ঢাকা কেন পারবে না, তা এবার বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। মূলত ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দিশেহারা অবস্থা ভারতের। গত ২ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়মিতই নাক গলিয়ে যাচ্ছে প্রতিবেশী এই দেশটি। সময় অসময় দিয়ে যাচ্ছে নানা হুঁশিয়ারি। সীমান্তরক্ষী বিএসএফ জোরদার করছে তারা, স্থল বন্দর বন্ধ করে দিচ্ছে, আবার মাঝে মধ্যে তার কাটার বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের ছাগল চুরি করছে, গাছের ফল খেয়ে নিচ্ছে। এদিকে বর্ডার কিলিং নিয়মিত চালিয়ে যাচ্ছে বিএসএফ। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসীদের ঠিকই নিজ ঘরে ডেকে নিয়ে জামাই আদরে লালন করছে। এই হলো বাংলাদেশের সঙ্গে ভারতের গত ২ বছরের আচরণ। হাসিনা সরকারের সময় স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ভারতের সঙ্গে। কেন সেই সম্পর্ক বদলে গেল একটি পলকে? কারণ বাংলাদেশ এখন পাল্টা হুঁশিয়ারি দিতে শিখেছে, পাল্টা পদক্ষেপ নিচ্ছে, চোখে চোখ রেখে কথা বলছে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে। যার সর্বশেষ ঘটনা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা কার্যক্রম বন্ধের ঘোষণা। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ভারতের মধ্যে চলা কূটনৈতিক, রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনা নিয়ে। বলবো ভারতের সঙ্গে পরকীয়া নয়, অধিকার আদায়ে কঠোর নীতিতে অবস্থান করছে বাংলাদেশ। টিট ফর ট্যাট বা পাল্টা জবাব দিচ্ছে ইউনুস সরকার ও জুলাই যোদ্ধারা। বাংলাদেশ তার সার্বভৌমত্বকে সম্মান করে, অহংকার করে। ভারতের সঙ্গে যে কোনো চুক্তি উইন উইন সিচুয়েশনে চায় বাংলাদেশ। আর বাংলাদেশের এই বলবীর চির উন্নত মমশির সহ্য হচ্ছে না ভারতের। মুখে সেকুলারিজমের কথা বললেও কট্টার হিন্দুত্ববাদী মনোভাব ক্ষণ ক্ষণ প্রকাশ পাচ্ছে তাদের। যার সর্বশেষ উদাহরণ বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারীর আস্ফালন, লম্ফঝম্প। বাংলাদেশ হাইকমিশন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন বিজেপির শীর্ষ নেতা, মফ সৃষ্টি করলেন, বিশৃঙ্খলা করলেন, বললেন ওদের এখানে বসতে দেব না। গোটা বিশ্বের হিন্দু সমাজ এবার দেখে ছাড়বে। তারা জীবন্ত জ্বালিয়েছে দীপু দাসকে, ওদেরকে ছাড়ব না। সাধারণ জনতা এমন হুঙ্কার ছাড়লে, উস্কানি বার্তা দিলে কানে না তুললেও চলে। তাই বলে ভারতের ক্ষমতাসীন দলের অন্যতম রাজনৈতিক নেতার মুখে এমন সব হুঁশিয়ারি, এটা কি মানা যায়? শুভেন্দুর বক্তব্য মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সলের বক্তব্য। শুভেন্দু সহ ভারতীয় নেতাদের এমন ক্ষোভ ঝাড়ার কারণ ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বী দীপু দাসকে নৃশংসভাবে খুন, তাকে হত্যার পর প্রকাশ্যে পোড়ানো। ঘটনাটি সত্যি বেদনার, উদ্বেগের। সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আন্তরিক প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীও এই ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ। বাংলাদেশিরাই জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই পথ হারানোর ঝুঁকিতে রয়েছেন। দ্বীপ হত্যার কারণ উদ্ঘাটন হয়েছে ইতোমধ্যে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নাগরিক বাংলাদেশের কোন হত্যাকাণ্ড নিয়ে পার্শ্ববর্তী দেশে এত মাথা ব্যথা কেন? কেন এত উত্তেজনা? ভারতে কি কারণে অকারণে মুসলিম নিধন হয় না? গরু জবাই করায় সেদেশে মুসলিম যুবকের কবজি কেটে ফেলার ঘটনা ঘটেছে। মসজিদ ভাঙা হচ্ছে অহরহ। বাংলাদেশ থেকে তো এসব ঘটনার কোনো হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হয় না। প্রশ্ন উঠতে পারে, হাসিনা আমলে রামু, নাসিরনগর ও সুনামগঞ্জের শোল্লায় সংখ্যালঘু নিপীড়ন ঘটনায় ভারত কি এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? সে প্রশ্ন রাখলাম দর্শকদের কাছে। ভারতের খ্যাপাটে রূপ কি শুধু দীপুদাস হত্যাকাণ্ডের ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে হাসনাত আবদুল্লার 7 সিস্টার্স নিয়ে বক্তব্য? মূলত ইউনুস সরকার যেন গলার কাঁটা ভারতের। ভাবটা এমন যে গত 15 বছর ধরে শেখ হাসিনাকে বসিয়ে রেখে বাংলাদেশকে সিকিম বানানোর প্রজেক্ট চলছিল দেশটির। ছাত্র জনতা অভ্যুত্থানে সে প্রজেক্ট ভেস্তে গেল।
অঙ্গরাজ্যে পরিণত হবে তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলছে ইউনূস সরকার। এমনকি ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্ট সেভেন সিস্টার্স ও চিকেন নেক নিয়ে হুমকি দিচ্ছে বাংলাদেশ। সেভেন সিস্টার্স নিয়ে সম্প্রতি এনসিবি নেতা হাসনাত আবদুল্লার জ্বালাময়ী বক্তব্যের পর তেলে বেগুনে জ্বলে উঠল ভারত। এরপর থেকে দুই দেশের সম্পর্কের উত্তেজনার পার চরমে উঠেছে। এমন উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনসুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আতে ঘা লেগেছে ভারতের। পাল্টা জবাব দেওয়ার আগে বাংলাদেশের আরও একটি পদক্ষেপ, আগরতলা ও শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর যেন এবার দিল্লির ঘায়ে লবণ মরিচ মেখে দিল। অবশ্য দুই কনসুলার সেবা বন্ধের কারণ হিসাবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলছে বাংলাদেশ। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাই কমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাই কমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাই কমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করছেন। এমনটা মনে করা যথেষ্ট নয় কি? ময়মনসিংহের দীপু দাসের ঘটনায় ক্ষোভের ঢেউ চলে গেছে সুদূর কাশ্মীরে। সেখানের কিস্তো এলাকায় বিক্ষোভ করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন সনাতন ধর্মসেবার প্রেসিডেন্ট মহন্তাম শারণ দাস আচার্য। বিক্ষোভে বিজেপি সুনীল শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকবে না। বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। তিনি দাবি করেন, মোদীকে যুক্তরাষ্ট্র ও চীন ভয় পায়। হাস্যকর শোনালেও প্রশ্ন করতেই হয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নরেন্দ্র মোদীকে আশার প্রতীক মনে করেন? অবশ্যই না। এদেশের সনাতনী কট্টর নন, উগ্র নন, সাম্প্রদায়িক নন। তারা ভাই ভাই হয়ে মুসলমানদের সঙ্গে শান্তিতে বসবাস করতে বিশ্বাসী। তাছাড়া ভিনদেশের প্রধানমন্ত্রী তাদের আশার প্রতীক হতে যাবে কেন? এদিকে ভারতে দেখা মিলছে ভিন্ন চিত্র। বিশেষ করে আসামে ও কলকাতায় বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন নানা উস্কানি দিয়ে যাচ্ছে। সম্প্রতি কলকাতায় উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে একটি সংগঠনের কর্মীরা। ভাঙচুর করেছে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারেও। গত ২০ ডিসেম্বর রাতেও ঘটে এমন ঘটনা। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা। এমন পরিস্থিতিতে কোন যুক্তিতে খোলা থাকবে বাংলাদেশ হাই কমিশন? এদিকে সম্পর্কের টানাপোড়ের মধ্যে দিয়ে চলছে দুই দেশের হাই কমিশনারকে তলবের ঘটনা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। কূটনৈতিক সূত্রে জানা যায়, এবার দিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশন এবং কূটনীতিকে নিরাপত্তা ইস্যুতে ভারতের হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগের তলবে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যয়নের আহ্বান পুনঃব্যক্ত করে বাংলাদেশ। পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের বিষয়টিও ভারতীয় হাই কমিশনারের নজরে আনা হয়। এছাড়া শরীফ ওসমান হাদিকে গুলি করা 2 আসামিকে ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুরোধেই কর্ণপাত করেনি ভারত। বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল জানান, ভারতীয় কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের সঙ্গে সীমান্তে প্রায় ৭৯% বেড়া দিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তবে কেন পতিত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী জুলাই মামলার আসামিরা এ বেড়া পার হয়ে ভারত প্রবেশ করে? ভারত কেন বাংলাদেশি সন্ত্রাসীদের অভয় আশ্রমে পরিণত হয়েছে?
বাংলায় কথা বললে ভারত সীমান্ত দিয়ে নিয়মিতই পুশিন করছে অন্তঃসত্ত্বা নারীও রেহাই পায়নি। অথচ এই তালিকায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে না কেন? গত এক বছরে ভারতে বাংলাদেশি সন্দেহে সাধারণ মুসলিম ও বাংলাভাষীদের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলা ও নিপীড়ন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে বিস্ময়করভাবে এই একই সময়ে খুনি হাসিনা সহ ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শত শত চিহ্নিত নেতাকর্মী ও সন্ত্রাসীদের উপর এ ধরনের কোনো হামলা বা হেনস্থার ঘটনা ঘটেনি। এই বৈপরীত্যের পেছনে আসলে রহস্য কী তা নিয়ে ব্যাপক কৌতূহল আছে বাংলাদেশের মানুষের মাঝে। সম্প্রতি ভারতের কেরালার পালকা জেলায় রামনারায়ণ বাঘেল নামের এক দলিত পরিযায়ী শ্রমিককে কেবল বাংলাদেশি নাগরিক সন্দেহে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নিহত ব্যক্তি ভারতীয় ছত্তিশগড়ের শক্তি জেলার কারোহি গ্রামের বাসিন্দা ছিলেন। গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী 2024 থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত ভারতে কেবল বাংলাদেশি বা অনুপ্রবেশকারী সন্দেহে হিন্দুত্ববাদী মবের গণপিটুনিতে অন্তত 11 জন বাংলাভাষী মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে ত্রিপুরায় গরুচোর সন্দেহে 3 বাংলাদেশিকে তীর মেরে হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। শুধু শারীরিক হামলা নয়, বাংলাদেশি হটাও অভিযানের নামে মুম্বাই, দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্যগুলো থেকে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে। ছত্তিশগড় ও উড়িষ্যায়ও অভিবাসী শ্রমিকদের উপর উগ্রবাদী হামলার খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে প্রায় 1500-র বেশি ব্যক্তিকে নিয়ম বহির্ভূতভাবে আটক বা সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।